প্রথমেই বলে রাখি আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আমার কাছে এবং অনেক বেশি ইমোশনাল আমি এই ব্লগটা নিয়ে, বিকজ আমি নিজের উপর অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকের দিনটা শুরু করি। আমি গিম্পো এয়ারপোর্টে রাত্রেই চলে যাই, সারা রাত ঘুমাইতে পারিনি, বিকজ গিম্পো এয়ারপোর্টটা রাতে যে বন্ধ থাকে আমি জানতাম না এবং এয়ারপোর্টের বাইরে আমাকে সারা রাত ওয়েট করতে হয়েছে। 5টার সময় আমি এয়ারপোর্টে ঢুকি এবং লম্বা কিউ পার করে আমি ইস্টার জেটের যে প্লেন আছে সেটাই উঠি। আমার প্লেন জেজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত আমার লাগে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের মতো। এর টিকিট কস্ট ছিল $60 মতো, যেটা আমি বাংলাদেশ থেকেই কেটে গেছিলাম আগেই। তো আমি আসলে খুব এক্সপেকটেশনস নিয়ে আসলে আজকের দিনটা ছিল না, আমার মনটাও একটু খারাপ ছিল, যেহেতু আমি মাত্র 2 দিনের জন্য জেজু আইল্যান্ডে যাব। প্রথম দিনটাই আমার এইভাবে ওয়েস্ট যাবে। তাও যে আমি ভেবেছিলাম যে ক্লুক থেকে কিছু ট্যুর বুক করব, সেটাও আমি যেহেতু করতে পারিনি এবং আমার যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউস আমাকে 4টার আগে এন্ট্রি করতে দিবে না। তো সেটা নিয়েও আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে না আমি ঘুমাতে পারবো না, কোথাও ঘুরতে পারবো, তো আমি কি করব। যেটাই হোক, যখন আমি জানালার ফাঁক দিয়ে এই ছোট ছোট দ্বীপ আর নীল সাগরের ল্যান্ডিংয়ে দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি কোনো ফিল্ম দেখতে যাচ্ছি। যা আমি সকাল 8টার সময় জেজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামি এবং সেখানকার নেমে আমার মনে হচ্ছে সামওয়ান সেইং দ্যাট ওয়েলকাম টু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। এরপর আমি গ্যান্ডারের গেস্ট হাউসে চলে যাই বাস নাম্বার 315 দিয়ে। আমি কোনো মতে আমার ব্যাগগুলো রেখে আমি একটা বাসে উঠে 101, যেটা আমাকে হ্যামদেক বিচের এন্ট্রেন্সে নিয়ে যায়। এই হ্যামদেক বিচে আছে ক্যাফে মন্ডো। এই ক্যাফে মন্ডোর সম্পর্কে যদি আমি বলি, তাহলে এই ক্যাফে মন্ডো নিয়ে আমার খুব একটা এক্সপেকটেশনস ছিল না, কিন্তু অনেস্টলি এই ক্যাফেটা জাস্ট ব্লিউ মাই মাইন্ড। কাছে ঘেরা, একদম বিচের পাশে, আর ওখানে থেকে যে সি ভিউটা যে দেখা যায় সেটা একদম আনরিয়েল। আমি একটা ওদের সিগনেচার লাটে আর জেজু ট্যাঞ্জারিন কেক নিয়েছিলাম আর বসেছিলাম বাইরে টেরেসে। সমুদ্রের হাওয়া, কফির স্মেল আর ওয়েভের সাউন্ড পুরোটা মিলিয়ে একদম ম্যাজিক্যাল মোমেন্ট ছিল আমার জন্য। এটা আসলে আমার জন্য না এক ধরনের থেরাপির মতো কাজ করেছে। ক্যাফেটা শুধু খাওয়া যাওয়ার জায়গা না, ইটস মোর লাইক এ ভাইব। একটা জায়গা যেখানে বসে তুমি নিজেরকে ফিল করতে পারবা এবং জাস্ট প্রেজেন্ট মোমেন্টটাকে ফিল করতে পারবা। আমার মনে হয় এই ক্যাফের প্রাইস একটু বেশি হলেও যদি কোনো দিন যাও অবশ্যই হ্যামদেক বিচের ক্যাফে মন্ডোতে যেয়ে একটা কফি তো খেয়ে আসবা। প্রথমে দেখতে মনে হয় কি এই বিচটা এতটা সুন্দর কিভাবে পসিবল হয়, কিভাবে। এই বিচটা সম্পর্কে যদি বলি, এই হ্যামদেক বিচ কিন্তু আগে একটা ভিলেজ ছিল, ফিশিং ভিলেজ, এবং যার জন্য এখনও সেই কামনেসটা এই বিচটা ধরে রাখছে আগের মতোই। এখানকার ব্লু ওয়াটার, ক্লিন হোয়াইট স্যান্ড অ্যান্ড পিছনের সবুজ পাহাড় দেখে আমার মনে হচ্ছিল কি আগে আমরা পোস্ট কার্ড দিতাম না, পোস্ট কার্ডের কোনো ভিউ। আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম এবং এখানে এসেই না আমার যে নিজের উপর ডিসঅ্যাপয়েন্টমেন্ট সেটা অনেকটাই কেটে গিয়েছিল যে না সাবা, তুমি একটা ভালো ডিসিশন নিছো যে যত যাই হোক, যত টায়ার্ডই লাগুক, তুমি যে আজকে এক্সপ্লোর করবা। আর সবচেয়ে ভালো জায়গা কি, এই জায়গাটা অনেক কোয়াইট, অত ক্রাউডেড না, নয়েজি না, আর এই ইজিলি মানে বিচটাতে হেঁটে বেড়ানো যায়। জাস্ট একটু পজ অফ লাইফ যদি কেউ চায়, এই বিচে যে বসে থাকলেই হবে। সানলাইটটা যখন পানির উপর পড়ে আর হালকা বাতাস যখন মুখে লাগে, মনে হয় পৃথিবীটা হঠাৎ একটু শান্ত হয়ে গেছে। হ্যামদেক বিচ অ্যান্ড ক্যাফে মন্ডো সবচাইতে এখন পর্যন্ত, এই ব্লগ পর্যন্ত আমার মনে হয়েছে যে সাউথ কোরিয়া আসা আমার জন্য বেস্ট ডিসিশন ছিল। তবে এখানে এসে আমার ফ্রেন্ডকে খুব মিস করছিলাম, বিকজ আমার ছবি তুলে দেওয়ার জন্য আর ভিডিও করার জন্য কেউ ছিল না। কোনো মতে আমি আমার ফোনটা একটা পাথরের উপর রেখে সেটাকে টাইমার দিয়ে কোনো মতে আমি কিছু ভিডিও বানাই এবং মানুষকে বারবার রিকোয়েস্ট করি, প্লিজ ক্যান ইউ টেক এ পিকচার অফ মি। সবাই আসলে, আমি বুঝতেছিলাম না যে তারাও কি বিরক্ত হচ্ছে আমার ছবি তুলতে। তাও যাই হোক, যেহেতু গিয়েছি আমাকে তো ছবি তুলতেই হবে। তো আমি করলাম কি, লাস্টে টার্গেট পিপল সেট করলাম। যেমন যে সোলো ট্রাভেল করতে এসেছে আমি তাকে ধরলাম যে প্লিজ টেক এ পিকচার অফ মি, অথবা যারা কাপল ছিল তাদেরকে আমি ধরলাম যে আমার একটা ছবি তুলে দাও। এরপর আমি সেখান থেকে
চলে যাই সানরাইজ পিক নামের একটা জায়গায়। আমি 201 নাম্বার বাসে উঠি। আমার প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে, এটার নাম ছিল সিওসাং ইচুলবং। এই প্লেসটা তে যাওয়ার সময় যে আমি জেজু আইল্যান্ড অন্যরকমভাবে দেখি। আমি যখন যেদিক দিয়ে যাচ্ছিলাম এত ফুল, এত ধরনের ফুল, রাস্তায় রাস্তায় ফুল আর ফুল, দেখে মনে হচ্ছিল এই জায়গাতেই নেমে কিছুক্ষণ হাঁটা চলা করা যাবে। এরপরে আমি পৌঁছালাম সিওসাং রি এন্ট্রেন্সে। এই রি এন্ট্রেন্সে পৌঁছে আমাকে কিছুক্ষণ হাঁটা লাগে, হেঁটে আমাকে একটু হাইক করা লাগবে। হাইক করে সিওসাং ইচুলবং যে সানরাইজ পিক সেখানে যাওয়া লাগবে। এই হাইকের এই রাস্তাতেই অনেকগুলো দোকান ছিল, দেখতে পাচ্ছেন ট্যাঞ্জেরিন্স। এখানকার ট্যাঞ্জেরিন্স কিন্তু খুবই ফেমাস। এবং আমার জেজু আইল্যান্ডে যাওয়ার একটা সিক্রেট বলি, আমি কিছুদিন আগে খুব একটা হাইপ সিরিজ এসেছিল, ড্রামা এসেছিল নেটফ্লিক্সে, হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিন্স। আমি এই ড্রামাটা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম এবং এই ড্রামাটা দেখে আমি চিন্তা করি আমাকে জেজু আইল্যান্ড যাওয়াই লাগবে এবং আমি যাই। যাক, আলহামদুলিল্লাহ। এরপর আমি একটা টিকিট কাটা লাগে এই সিওসাং ইচুলবঙ্গে বা সানরাইজ পিকে যেতে। আমার টিকিটের প্রাইস মনে হয় ছিল 5000 ওনের মতো, বা যেটা বাংলাদেশি টাকায় 500 ওনের মতো লাগবে। তো আমি যখন এদিক দিয়ে হাইক করছিলাম, আমি ভাবছিলাম যে ওই সানরাইজ পিকের জায়গাটাই দেখবো যেটা আমি ছবিতেও দেখেছিলাম, বা ছবিতে অনেক মানে একটা খোলা মাঠের মতো দেখা যায়। আমি ভেবেছিলাম যে ওই জায়গাটাই শুধু দেখতে পারবো। কিন্তু আমি যত উপরে উঠছিলাম, আমি এত সুন্দর সুন্দর জায়গা দেখতেছিলাম। উপর থেকে যে নিচের ভিউটা এত সুন্দর লাগে, আমি মনে হচ্ছিল কি আমি পুরো জেজু আইল্যান্ড দেখে ফেলতেছি, এত সুন্দর। এই যে এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই যে সিওসাং ইচুলবং যে সানরাইজ পিকটা আছে, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো আমার এটা আসলে আগেই খুব ইচ্ছে ছিল যে আমি যাব, এবং এই জায়গার হাইটটাও বেশ পিসফুল ছিল আমার জন্য। প্রথম কথা তো একা গিয়েছিলাম, এটা একটা কারণ যে কেউ আসলে বকর বকর করার মতো ছিল না। সো আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে পারছি। আর দেখেন ভাই, এখানকার যে ভিউ এবং বাতাস এবং সিন এবং পানির যে কালার এবং আকাশের যে কালার, ওয়াও! আমি এখানে বসে আমি অনেকবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পড়েছি যে আল্লাহ কি বানায় রাখছে না পৃথিবীটাকে। এরপর আমি আস্তে আস্তে উঠতে থাকি, বিকজ ঠিক এটার অপোজিটেই থাকে যে সিওসাংয়ের প্লেসটা, সানরাইজ পিকটা সেখানে থাকে। কিন্তু আমি আসলে এখান থেকেই নামতে আমার মন চাচ্ছিল না। এখানেই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভিডিও করার চেষ্টা করেছি, অনেকক্ষণ বসেছিলাম। এটা হচ্ছে আমার লাস্ট স্টেপ। এই যে স্টেপ 3টা, এটা লাস্ট স্টেপ। এই 3টার ওঠার পর এইটাই হচ্ছে গিয়ে সিওসাং ইচুলবং। এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, খোলা মাঠের মতো যে জায়গাটা, এখানে কাউকে যেতে দেয় না, এটাই হচ্ছে সিওসাং ইচুলবং। 5000 বছর আগে জাস্ট ভলকানিক ইরাপশনের কারণে এই কোন ক্রেটারটা তৈরি হয়েছে। এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন জেজু আইল্যান্ড। হাইক করতে করতে ওশান ভিউ গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ড করে এবং ভিলেজ আস্তে আস্তে ছোট হতে লাগে এবং হরাইজনটা ইনফিনিট হয়ে ওঠে। টপে গিয়ে হেভি ব্রিদিং অ্যান্ড সাইলেন্ট আউ, ও মাই গড, অসাধারণ ফিল হয় এই জায়গাটায় এসে আমার কাছে। এখানে আবার বাইনোকুলার ছিল, আপনি চাইলে একদম কাছের জিনিসপত্র মানে দূরের জিনিসপত্র কাছে এনে দেখতে পারবেন যে এই জায়গাগুলো দেখতে কেমন লাগে। এইটা আর কিছুই না, শুধুমাত্র অনেক গাছ আছে ভিতরে। আমি নিজেও বাইনোকুলার দিয়ে দেখেছিলাম। এরপর আমি জানতে পারি যে ঠিক 2টার সময় হানয়ে একটা কালচারাল ডান্স শো হয়, যেটা নাকি একদম পাশেই। পরে মনে পড়ে আমি ক্লুকে এই জিনিসটা আগেও দেখেছি যে ওখানে হ্যানয়ের ডান্স শো হয়। তো যেহেতু আমার কাছে টাইম ছিল, তখন মনে হয় 2টা বাজার 5-15 মিনিট বাকি, আমি ছটফট করে নেমে যাই আর কি, যে আমাকে এই ডান্স শোটা দেখতেই হবে। কেননা হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিনসে যে নায়িকার মা ছিল ও হ্যানয় ছিল। হ্যানয় মানে হচ্ছে গিয়ে সি ওমেন বলা হয় ওদেরকে। ওরা হচ্ছে অনেক বেশি কষ্ট করে মাছ ধরতো, আগে তো ওইভাবে মাছ ধরতে পারতো না। তো এখানকার একটা জেজু আইল্যান্ডে যাওয়ার আগে আমি ওদের কিছু হিস্ট্রি জানি। যেমন
জেজু আইল্যান্ড বিখ্যাত হচ্ছে কি ওদের উইন্ড ওমেন আর ওদের রকের জন্য, হ্যাঁ, কালো পাথর যেটাকে বলা হয় সেটার জন্য। এবং যে এই যে ওমেনরা কেন ওমেন বিখ্যাত, ওদের ফিশিংয়ের যে অনেক আসলে মানুষ মারা গেছে, ছেলেরাও আসলে ফিশিং করতে যেই মারা গেছে। তো এই যে ওদের নাচটা, যাই হোক, নাচের মাঝে আমি আর কোনো ডিস্টার্ব করিনি আপনাদের দেখাতে। এরপর এই হ্যানয়রা হচ্ছে গিয়ে নিজেরা বিভিন্ন ধরনের সি ফিশ, তারপর অ্যাভোলোনি এগুলো কালেক্ট করে। এই যে এই ফিশগুলো ওরাই কালেক্ট করে নিয়ে আসে এখান থেকে, এবং ওরা 10 মিনিট 13 মিনিটের মতো নিঃশ্বাস জাস্ট বন্ধ করে পানির মধ্যে যে এই এইগুলো নিয়ে আসে, এই ফিশগুলো নিয়ে আসে বা সি ক্রিচারগুলো নিয়ে আসে। তো ওদের লাইফটা আসলে অনেক বেশি স্ট্রাগলিং ছিল আগেও, এবং ওদেরকে নিয়ে অনেক ডকুমেন্টারিও আছে। আমি মানে সবই আমি আসলে দেখে গিয়েছিলাম, যে কোনো একটা প্লেসে যাওয়ার আগে আসলে দেখে যাওয়া উচিত ওদের কালচার আর হিস্ট্রি সম্পর্কে। তো ওদেরকে দেখারও আমার খুব অনেক বেশি ইচ্ছা ছিল। এবং খুব এখন না হ্যানয় আসলে খুব কম আছে, ওখানে হ্যানয় খুব কমই আছে এখন, আসলে অনেক বেশি ডেভেলপ যেহেতু হয়ে গেছে ফিশিংয়ের ব্যাপারটা, তো এখন ওই পরিমাণে হ্যানয় নাই। আর এত কঠিন লাইফ না মেয়েরা আসলে এখন আর বেছেও নিতে চায় না। এরপর আমি কিছুক্ষণ সেখানে বসে থাকি, বিকজ এখানে যে প্রোগ্রামটা হচ্ছিল তার পাশে একটা পাহাড় দেখা যাচ্ছিল। এখানকার ভিউটাও এত সুন্দর ছিল। আমি অনেকক্ষণ এখানে পানিতে পা ডুবিয়ে বসে থাকি, হ্যানয়দের মাছ ধরা দেখি। এবং আমি আসলে ওখানকার মাছটা ট্রাই করি নাই, বিকজ কেমন যেন কাঁচা কাঁচা সব কিছু, এবং আমি আসলে কাঁচা খেতে পারবো না ওরকম। একজনে আনছিল খাওয়ার জন্য, আমি দেখতেছিলাম যে ওখানে অক্টোপাসগুলো স্টিল কিলবিল করতেছিলাম, বলছি না থাক, এত এক্সপিরিয়েন্সও আমার দরকার নেই। তো আমি ওখানে অনেকক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম। অ্যান্ড এই মোমেন্টটাও আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আমি বলবো সেই দিনের। অনেক ভালো লাগতেছিল, পানিটা অনেক পরিষ্কার আর ঠান্ডা ছিল। এরপর আমি ভাবি যে ঠিক আছে, যেহেতু আমার দিনটা ভালোই যাচ্ছে, নট ব্যাড। এরপর আমি চিন্তা করি আচ্ছা কিছু তাহলে খেয়ে নেই, যেহেতু দুপুর হয়ে গেছে, আর আমি সকাল থেকে আসলে তেমন কিছু খাইনি, কফি আর ওই কেকটা ছাড়া। তো আমি 7-Eleven যাই, 7-Eleven যে কিমবাপ আছে আর স্পাইসি রামেন কাপ, আর সাথে হচ্ছে আমার ফেভারিট বানানা মিল্ক খাই। এবং খাই না আসলে, এটা আমি হ্যান্ড ক্যারি করি নিয়ে যাই। ওখানে আসলে আপনি সব কিমবাপ যদি হালাল খেতে চান খেতে পারবেন না। আমি কিমচি আর টুনা কিমবাপই ওখানকার খেয়েছি। কিমচি কিমবাপটা বেশি ভালো লেগেছে আমার, টুনাটাও মজা। আর হচ্ছে এটা নিয়ে আমি বাস স্টেশনে দাঁড়িয়ে যাই, যে আমি আসলে যেতে যেতে খাবো, আমার এই টাইমটা নাই যে আমি নষ্ট করব। মানে আমার দিনটা অনেক ভালো যাচ্ছিল, আমার ভালো লাগতেছিল আর কি। এরপর আমি চলে যাই 910 নাম্বার বাসে। 910 নাম্বার বাসের জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করা লাগে, আমি অনেকক্ষণ ওয়েট করি, 910 নাম্বার বাস আসে। এরপর আমি এখান থেকে চলে যাই সিওবজি কোচি। এই সিওবজি কোচি আমাকে ওখানকার এন্ট্রেন্সে নামায় দেয় 910 নাম্বার বাস। এখান থেকে প্রায় 15 মিনিটের মতো আমাকে হাঁটা লাগে, এবং এই হাঁটার জার্নিটা, এই যে 15 মিনিটস অফ মাই লাইফ, এত সুন্দর ছিল। আমি একা হাঁটতেছিলাম, এত বাতাস ছিল, কোনো জায়গায় কোনো শব্দ দূষণ নাই। আর প্রত্যেকটা জায়গা আমি এত ভিডিও করেছি ওই দিন, এত ভিডিও করেছি, প্রত্যেকটা ভিডিও তো আর দেখানো যাবে না, কিন্তু প্রত্যেকটা জায়গা এত সুন্দর ছিল। আমি আসলে এটা বলে বোঝানো সম্ভব না, এটা আপনাকে ফিল করতে হবে, আপনাকে যে এই জায়গাগুলো দেখে আসতে হবে, তাহলে বুঝবেন যে এই জায়গাগুলো কত বেশি সুন্দর ছিল।
এই যে একটা ভলকানিক আইল্যান্ড, লাভা কেভস বা ব্যাসল্ট রকস আছে, এই ক্রিয়েটর গুলোই হচ্ছে গিয়ে মানে লিভিং মোজাইকের মতো অনেকগুলো। আমার কাছে মনে হয়েছে কি যে পাথরগুলো আছে না, এগুলো লিভিং মোজাইকের মতো লাগছে। আর এখানে না জায়গায় জায়গায় আমি একটা মূর্তির মতো দেখেছি। এই মূর্তিটাকে বলা হয় ডল হেরুব্যাং। হ্যাঁ, এই স্টোন গার্ডিয়ান স্ট্যাচু, এটাকে বলা হয় স্টোন গার্ডিয়ান স্ট্যাচু। এই হেরুব্যাংটা কি একটা, এটাকে কি বলে, ওরা এই মূর্তিটা শুধুমাত্র জেজু আইল্যান্ডেই পাওয়া যায়। এটা আপনি সার্চে দিয়ে দেখতে পারেন, আমার এটার কোনো ভিডিও নাই। এটা জেজু আইল্যান্ডের বাসাগুলোর সব বাসারই সামনে সামনে ছিল। হ্যাঁ, এবং এটা হচ্ছে ওখানকার প্রোটেক্টর, এটাকে বলা হয় হেরুব্যাং যে স্ট্যাচু গার্ডিয়ান বা গডফাদার, ও এটাকে বলা হয় প্রোটেক্টর, মানে এটা একটা শুভ চিহ্নর মতো ওখানে ব্যবহার করা হয় আর কি। এই জায়গাটা এসে আমি ভেবেছিলাম কি এই জায়গাটাই মনে হয় সবচাইতে সুন্দর জায়গা। মানে আমি যেখানে যাচ্ছিলাম ওই দিন আমার মনে হচ্ছিল আচ্ছা এই জায়গাটাই মনে হয় ওখানকার সবচাইতে সুন্দর জায়গা। এবং আমি পরেই যে জায়গাটায় যাচ্ছি আমার মনে হচ্ছিল আল্লাহ এই জায়গাটায় আগে কেন আসলাম না। ওখান থেকে আমি এদিকে চলে আসি, মানে আমি কিছুক্ষণ আগে ওই রকের উপর বসেছিলাম। এরপরে আমি হাঁটতে হাঁটতে আচ্ছা ঠিক আছে দেখি তো, এখানে তো বেশি মানুষ নাই, কোনো মানুষই ছিল না আসলে ওই জায়গাটায়, যে আমি দেখি তো আর একটু সামনে যাই, সামনে কি আছে। হ্যাঁ, তো আমি এরকম হাঁটতে হাঁটতে সামনে দেখি যে সামনে অনেক মানুষ বা গাড়িগুলো সব ওদিকে যাচ্ছিল। তো আমি আসলে এর জন্য ওদিকে চলে যাই যে আচ্ছা ঠিক আছে দেখি সামনে কি আছে। সামনে যে আমার তো কথা বলা বন্ধ পুরা। হ্যাঁ, এত বাতাস, এত সুন্দর লাইট হাউস, এবং এটাই হচ্ছে সেই সি অফ চিকোজি। হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে সেই সি অফ চিকোজি, যেটার নাম শুনে আমি আসছিলাম। আমি নইলে না ওখান থেকে ব্যাক চলে যেতাম যে এত সুন্দর জায়গা দেখে ফেলছে আর কি দেখবো। কিন্তু এই জায়গাটা হচ্ছে জেজু আইল্যান্ডের আমার দেখা এখন পর্যন্ত বেস্ট এবং বেস্ট জায়গা। এখানে আমি সবাইকে বিরক্ত করে ফেলছিলাম, ভাই আমার একটা ছবি তুলে দেন, ভাই আমার একটা ছবি তুলে দেন, এবং সবাই দিয়েছে, সবাই খুব পোলাইট ওখানকার, এবং আমার ট্রিকটাও কাজে দিয়েছে। আমিও তাদের ছবি তুলে দিচ্ছিলাম, তারাও আমার ছবি তুলে দিচ্ছিল। এবং এটা হচ্ছে সেই লাইট হাউস। এই লাইট হাউসটা কিন্তু জাপানের যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হয় তখন তৈরি করা হয় এই লাইট হাউসটা, এবং ওই টাইমেই নাকি এই লাইট হাউসটা একবার ধ্বংস হয়ে গিয়েছিল। রিসেন্টলি এটাকে আবার রিপেয়ার করা হয়েছে। এবং এই লাইট হাউসের উপরে উঠে আমার মনে হয়েছিল একবার যে বাতাস মনে হয় আমাকে ফেলে দিবে, নয় উড়ে নিয়ে যাবে। অনেক ভালো লাগতেছিল এখানে এসে। এখানে অনেক বাচ্চা কাচ্চাও মানে চিৎকার চেঁচামেচি করে মা বাবাকে বলতেছিল যে অনেক ভালো লাগতেছে। আমি তো একা ছিলাম, তাই চিৎকার করে বলতে পারতেছিলাম যে না আসলে অনেক ভালো লাগতেছে। এখানে এসেও আমি অনেকবার আমার চোখে পানি আসছে, এবং আমি আসলে আল্লাহর প্রতি অনেক থ্যাঙ্কফুল যে আল্লাহ আমাকে এই জায়গাটায় এনেছেন এবং এই জায়গাটা আমি দেখতে পেরেছি। হয়তো মানে আমার পক্ষে হয়তো কখনো সম্ভব ছিল না এই জায়গায় আসা, অনলি আল্লাহ আমাকে এনেছেন দেখে আমি দেখতে পেরেছি এই জায়গাটা। এরপর বলে রাখি এখান থেকে আপনি ট্যাক্সি নিয়েই আপনাকে ব্যাক করতে হবে। হ্যাঁ, এবং আমি একটু পাকনামি করি। আমি করি কি যে আচ্ছা এই পাশটা তো ঘোরা হয়ে গেছে, এখন আমি উল্টা দিক দিয়ে হেঁটে যাই, এবং উল্টা দিক দিয়ে হেঁটে যেতে গিয়ে আমার অনেক দূর হাঁটা লাগছে আসলে। কিন্তু তাও আমি বলবো আমার ওয়ার্থ ইট ছিল, বিকজ আপনি দেখেন প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এত পিসফুল, এবং ওই জায়গাটায় না একটা মানুষও এই জায়গাটায় থাকে না আমার মনে হয়। বিকজ জাস্ট অপোজিটে না আমি অনেকগুলো বিল্ডিং দেখেছি, এবং বিল্ডিংগুলো দেখে আমার জম্বি হাউস মনে হয়েছে। এই যে বিল্ডিংগুলো না পুরা জম্বি হাউসের মতো, এখানে কেউ থাকে না, কেউ আসলেও গাড়ি দিয়ে আসে এবং গাড়ি দিয়ে চলে যায়। আরেকটা কথা, আমি এখানে অনেক সোলো ট্রাভেলার ফিমেল দেখেছি, মেল দেখিনি, ফিমেল দেখেছি। রাতে আমি চলে যাই ওখান থেকে, আসলে আমি চলে যাই দংমুন নাইট মার্কেটে। এটা এই জেজু আইল্যান্ডের অনেক বিখ্যাত একটা নাইট মার্কেট। এই মার্কেটটা হচ্ছে জেজু ট্যাঞ্জেরিন সবগুলো এখানে অনেক বেশি আছে। দেখতে পারতেছেন যে অনেক ধরনের ট্যাঞ্জেরিনস আছে, জুস আছে, ট্যাঞ্জেরিনসের আইসক্রিম আছে, মানে ট্যাঞ্জেরিনস নিয়েই অনেক আইটেম এখানে আছে। তো আমি অনেকগুলো আইটেম এখানে ট্রাই করি। এরপরে
এই মার্কেটটা ঘুরি আমি কিছুক্ষণ। এখানে আরও অনেক ট্যাঞ্জেরিনস বাদেও আরও অনেক কিছু ছিল, যেমন সি ফুড ছিল। ও আচ্ছা, জেজু আইল্যান্ডের সবচাইতে ফেমাস হচ্ছে ব্ল্যাক পর্ক। হ্যাঁ, ব্ল্যাক পর্ক ছিল, যদিও আমি টেস্ট করিনি, কিন্তু ছিল, আপনারা চাইলে খাইতে পারেন। এবং বিভিন্ন বেশিরভাগই হচ্ছে সি ফুড ছিল, যেগুলোর মধ্যে আমি খেয়েছিলাম প্রন টাম্পুরা এবং ট্যাঞ্জেরিন আইসক্রিম খেয়েছিলাম আমি, যেহেতু আমি আসলে সব খেতে পারবো না, কিন্তু আমার কাছে দেখতে অসাধারণ লাগতেছিল। এই জায়গাটায় এসে আমি মনে হয় রাত 10টা পর্যন্ত এই জায়গাটায় ঘোরাঘুরি করি, জাস্ট দেখি কে কী বানাচ্ছে, ভিডিওস করি। এবং আমার সাথে একটা আমেরিকান কাপলের দেখা হয়, তাদের সাথে আমি অনেকক্ষণ কথা বলি, গল্প করি। এবং আমার এই দিনটা নিয়ে না আমি যত বলবো আমি কমই বলবো, যে আমরা অনেক কিছু না অনেক সময় অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে শুরু করলেও আপনি লাস্টে যেয়ে দেখবেন কি, যে আল্লাহ কোনো মতে আপনাকে পার করাই দিবে। ওই দিনটা হোক, ওই সময়টা হোক, এবং লাইফের যে কোনো স্টেজ হোক, আপনাকে আসলে আল্লাহ হাতে ধরে পার করাই দিবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। তো লাস্টলি এই হচ্ছে আমার সেই ট্যাঞ্জেরিন আইসক্রিম, যেটা দিয়ে আমি আমার দিন শেষ করি এবং একটা অসাম দিন পার করি। এরপর আমি আমার হোটেলে চলে যাই।